কক্সবাজারে এখন পরিস্থিতিটা এমন যে রাস্তায় প্রতি ৩ জনের মধ্যে একজনকে আপনি রোহিঙ্গা হিসেবে পাবেন। এর ফলে স্থানীয়রা তাদের নিজেদের জায়গাতেই কাজ হারাচ্ছে, আর পরিবেশের উপর যে চাপ পড়ছে তা ভয়াবহ। এই পুরো বোঝাটা কিন্তু বাংলাদেশ একাই টানছে। চলুন প্রথমে দেখি জনসংখ্যার এই আকস্মিক বিস্ফোরণটা ঠিক কিভাবে স্থানীয় মানুষদের জীবনকে ওলটপালট করে দিয়েছে। কক্সবাজারের মোট জনসংখ্যার এখন 1/3 মানে 33% রোহিঙ্গা। এই বিপুল পরিমাণ চাপ সেখানকার স্থানীয় সম্পদ আর সামাজিক কাঠামোর উপর যে কি ভয়াবহ প্রভাব ফেলছে তা কল্পনার বাইরে। স্থানীয় শ্রমবাজারের অবস্থা তো আরও খারাপ। ধরুন একজন স্থানীয় দিনমজুর যে কাজের জন্য 500 টাকা চাইতেন, ঠিক সেই একই কাজ একজন রোহিঙ্গা শ্রমিক মাত্র 300 টাকায় করে দিতে রাজি। এর ফলাফল হাজার হাজার স্থানীয় মানুষ রাতারাতি বেকার হয়ে যাচ্ছে। এই যে কাজ হারানো, নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়া, এগুলো তো শুধু কাগজের পরিসংখ্যান নয়। হ্যাঁ, আন্তর্জাতিক সাহায্য দিয়ে হয়তো নতুন আশ্রয়কেন্দ্র বানানো সম্ভব, কিন্তু যে স্থানীয় জেলেটা তার একমাত্র সম্বল নৌকাটা হারালো, বা যে কৃষক তার চাষের জমি হারালো, তার সেই ক্ষতির কি হবে? আর এই সংকটটা কিন্তু শুধু কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এর ধাক্কা এখন পুরো দেশের অর্থনীতিতে এসে লাগছে। এটা এখন আর ব্যক্তির সংকট নয়, এটা রাষ্ট্রের সংকট। ভেবে দেখুন, 2017 সাল থেকে বাংলাদেশ সরকার প্রায় 30,000 কোটি টাকার পেছনে খরচ করেছে। জমির দাম বেড়েছে 10 গুণেরও বেশি, আর প্রতিদিনের চাল ডালের দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরে। এই যে আকাশছোঁয়া দাম, এর বোঝাটা কিন্তু সাধারণ মানুষকেই বইতে হচ্ছে। তাদের প্রতিদিনের এই সংগ্রামটা আসলে বড় বড় পরিসংখ্যানের নিচে চাপা পড়ে যায়। আচ্ছা, টাকা হয়তো আবার ছাপানো যাবে, ভেঙে পড়া অর্থনীতিও হয়তো কোনো একদিন আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু প্রকৃতির বুকে যে গভীর ক্ষতটা তৈরি হয়ে গেছে, সেটা কি কখনো সারবে? চলুন এবার দেখি পরিবেশের ওপর এর কী বিধ্বংসী প্রভাব পড়েছে। এটা এমন এক ক্ষতি যা হয়তো আর কখনোই পূরণ করা যাবে না। একটা সময় ছিল যখন কক্সবাজারের এই পুরো এলাকাটা ছিল সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা, প্রকৃতির এক অসাধারণ রূপ। আর আজ সেই একই জায়গার দিকে তাকান। কুতুপালংয়ের মতো বিশাল বিশাল ক্যাম্প বানানোর জন্য মাইলের পর মাইল বনভূমি কেটে সাফ করে ফেলা হয়েছে। সবুজ পাহাড়গুলো সব ন্যাড়া হয়ে গেছে। এর ফল কি দাঁড়িয়েছে? প্রায় 8,000 একরেরও বেশি সংরক্ষিত পাহাড়ি বন আজ পুরোপুরি ধ্বংস। মাটির নিচের পানির স্তর এমনভাবে নেমে গেছে যা খুবই আশঙ্কাজনক, আর পাহাড় কাটার ফলে প্রতি বর্ষায় এখন ভূমিধসের ঝুঁকি বাড়ছে। পরিবেশবিদরা তো সরাসরি সতর্ক করে দিচ্ছেন, এই ক্ষতিটা দীর্ঘমেয়াদী। সম্ভবত এটা আর কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। মনে রাখতে হবে, এই ধ্বংস হয়ে যাওয়া প্রকৃতির সাথেই কিন্তু জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন আর জীবিকা। প্রকৃতির ভারসাম্য যখন এইভাবে নষ্ট হয়ে যায়, তখন জন্ম নেয় বিশৃঙ্খলা। আর সেই বিশৃঙ্খলার অন্ধকার থেকে এখন কি উঠে আসছে? এই সংকট এখন দেশের নিরাপত্তার জন্যেও এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধের দুনিয়া। এই বিশৃঙ্খলার সুযোগে ক্যাম্পগুলোর রীতিমতো অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। শুধু মাদক মামলাতেই 2017 থেকে জুন 2024 পর্যন্ত গ্রেফতার হয়েছে 462 জন রোহিঙ্গা। আর তাদের কাছ থেকে কি পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে জানেন? 13,29,825 পিস। কিন্তু ব্যাপারটা শুধু মাদকেই সীমাবদ্ধ নেই। খুন, অপহরণ, মানব পাচার এগুলো এখন ক্যাম্পের প্রায় প্রতিদিনের ঘটনা। ক্যাম্পের ভেতরেই তৈরি হয়েছে একাধিক সশস্ত্র গ্রুপ, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকেই একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ তো মানবিকতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু প্রশ্ন হল, আন্তর্জাতিক সম্প্রদায় কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে? এই স্লাইডটা একটু দেখুন। এটাই বিশ্ববিবেকের নীরবতার সবচেয়ে নির্মম চিত্র। 2025 সালের জন্য দরকার $934.5 মিলিয়ন, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছে মাত্র 22%। তাহলে এই যে বাকি 78% বিশাল বোঝা, এটা কার কাঁধে পড়ছে? আসল কথা হলো, বিশ্ব হয়তো চোখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এই ভূখণ্ডে একটা টাইম বোমা টিকটিক করে চলছে। পরের পর্বে দেখবেন রোহিঙ্গা সংকটের সমাধান কোথায়, ভবিষ্যৎ কি হবে, এবং পূর্বের আলোচনাসমূহ লিঙ্ক ডেসক্রিপশনে আছে।